শত্রু কি আইডেন্টিফাই? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। আপনারা দোয়া করবেন, এখন আমারও দিন চলে আসছে, আমার এখন অনেক বয়স হয়ে গেছে। শাহাবুদ্দিন চুপ্পুর নাটকে বিদায়ের পর বঙ্গভবনের সেই লাল গদিটা এখন একদম ফাঁকা পড়ে আছে। ঢাকার বাতাসে এখন একটাই খবর তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে বসতে যাচ্ছেন এক সময়ের আলোচিত সমালোচিত আর ভারতের সবচেয়ে বড় ঘুম হারামকারী নেতা লুৎফুজ্জামান বাবর। আর এই একটা খবরেই নাকি পুরো দিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। মোদী সরকারের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম, কপালে চিন্তার ভাঁজ। কারণ হিসাবটা একদম পরিষ্কার। বঙ্গভবনের গদিতে যদি লুৎফুজ্জামান বাবরের মতো শক্ত রগের আর একগুঁয়ে ভারত বিরোধী নেতা বসে যান, তবে ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চল সেভেন সিস্টার্স বা 7টি রাজ্য নিয়ে দিল্লির আধিপত্যের খেলা চিরতরে খতম হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে রাজনীতি থেকে প্রায় গায়েব হয়ে যাওয়া লুৎফুজ্জামান বাবরকে ঘিরে এত বড় ধামাকা কেন? এর পেছনে কি প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো মাস্টার প্ল্যান লুকিয়ে আছে? আপনার কি মনে হয় দর্শক? ভারতের সেই চিরচেনা দাদাগিরি থামাতেই কি বাবরকে বঙ্গভবনের ট্রাম্প কার্ড বানানো হচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আসলে বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা চলছে বলা যায়। কারণ তার সামনে এখন জোড়া সংকটের পাহাড়। একদিকে নিজের দল বিএনপির ভেতরে বাঘা বাঘা নেতাদের দলাদলি, অন্তর্দলীয় কোন্দল আর ক্ষমতার অদৃশ্য টানাটানি সামলানো, অন্যদিকে সীমান্ত পারের মোদী সরকারের চোখ রাঙানি ও ভূ রাজনৈতিক চাপকে এক হাতে সামাল দেওয়া। এই চরম বিপজ্জনক সময়ে বঙ্গভবনে এমন একজনকে বসাতে হবে যিনি শুধু নাম কাওয়াস্তে রাষ্ট্রপতি হবেন না, বরং একাধারে দলের ভেতরে কাদা ছোড়াছুড়ি বন্ধ রাখবেন আর বিদেশের মাতব্বরিকেও শক্ত হাতে ঠেকিয়ে দেবেন। এই দুই কঠিন হিসাব মিলাতেই এখন লন্ডনের নির্দেশে আর ঢাকার হাইকমান্ডের বৈঠকে দিনরাত ঘাম ঝরছে। সামান্য একটা ভুলের চাল পুরো রাজনৈতিক দাবার ছককে তছনছ করে দিতে পারে। তাই তারেক রহমান একজন চতুর খেলোয়াড়ের মতো একদম ইঞ্চি মেপে গুটি চালছেন, যাতে দিল্লির দাদাবাবুরা কোনো ফাঁকফোকর দিয়ে নাক গলানোর সুযোগ না পায়। খেলার শুরুতেই বঙ্গভবনের শূন্যতা পূরণে সবচেয়ে হাই প্রোফাইল চাল হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম সামনে আনা হয়েছিল। বিশ্বজুড়ে যার ভাবমূর্তি নিয়ে কোনো কথা চলে না, সেই নোবেল বিজয়ীকে যদি বঙ্গভবনে বসানো যেত তবে দুটো বড় লাভ হতো। এক, দলের ভেতরের সব রেশারেশি আর সিনিয়র নেতাদের ক্ষমতা দখলের লড়াই এক তুড়িতে থামিয়ে দেওয়া যেত। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক চাপ আর ভারতের মোদী সরকারের রাজনৈতিক ছক পানির মতো সহজ করে সামলে নেওয়া যেত। ইউনূসকে সামনে রাখলে বিদেশি পরাশক্তিগুলোকে অনায়াসে সামলানো যেত ঠিকই, কিন্তু মাঠের রাজনীতি আর সামরিক বিশেষজ্ঞরা বলছেন হিসাবটা এত সরল নয়। চুপ্পুর বিদায়ের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যাকে বসানো হয়েছে সেই মেজর হাফিজউদ্দিন আহমেদকে নিয়েই এখন সবচেয়ে বড় শোরগোল। কিন্তু ভাই, রাজনীতির প্যাঁচ কি এত সহজে খোলে? এই জায়গায় এসে লেগেছে আসল জট। বিএনপির একটা বিশাল অংশ আর রাজনীতি সচেতন সাধারণ মানুষ মনে করছেন মেজর হাফিজকে বঙ্গভবনের প্রোটোকলের খাঁচায় বন্দি করে ফেলা মানে তাকে হাত পা বেঁধে একপাশে বসিয়ে রাখা। তাহলে জাতীয় সংসদে মোদী সরকারের লোকজনকে আর বিরোধী দলের লাগামহীন চিল্লাচিল্লিকে কে ঠেকাবে? সংসদে তো দাপুটে আর কড়া অভিভাবক হিসেবে হাফিজের উপস্থিতি এখন সবচেয়ে বেশি দরকার। তাকে যদি বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া হয় তবে সংসদ হয়ে পড়বে অভিভাবকহীন, আর সেই সুযোগে আবার নতুন করে বিশৃঙ্খলা ও হট্টগোল শুরু হতে পারে। এই ভয়েই হয়তো হাইকমান্ড এখন বিকল্প মুখগুলোর দিকে নজর দিতে বাধ্য হচ্ছে। যদি মেজর হাফিজকে সংসদে রেখে দেওয়া হয় তবে রাষ্ট্রপতি পদের দৌড়ে যে 4 জনের নাম সামনে ভেসে ওঠে তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, ডক্টর মঈন খান এবং লুৎফুজ্জামান বাবর।
তবে এই থ্রিলারের সবচেয়ে বড় চমক হলো ডক্টর মঈন খানের নাম তালিকায় থাকলেও তিনি নাকি শুরুতেই বাদ পড়ে গেছেন। কেন জানেন? রাজনীতির অন্দরের খবর হলো মঈন খানের একটা বড় গুণই এখানে তার জন্য দোষ হয়ে দাঁড়িয়েছে। তিনি দলের সিদ্ধান্ত বা হাইকমান্ডের বাইরে গিয়ে স্বাধীনভাবে নিজের মতামত দেওয়ার হিম্মত রাখেন। কিন্তু বর্তমানে বঙ্গভবনে এমন কাউকে চায় না হাইকমান্ড, যিনি নিজের মতো সিদ্ধান্ত নিয়ে দলীয় কৌশলকে জটিল করে তুলবেন। তারেক রহমান আদতে চাই এমন একজন গুণগত মানুষকে। তিনি শাহাবুদ্দিন চুপ্পুর মতো ছায়া হয়ে থাকবেন, কিন্তু দলের স্বার্থ বিন্দুমাত্র বিসর্জন দেবেন না। আর এই অনুগত মুখের খোঁজে নামতেই কপাল খুলে যাওয়ার উপক্রম হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা রুহুল কবির রিজভির মতো নেতাদের। বিশেষ করে মির্জা ফখরুলকে নিয়ে এক মেগা প্ল্যান চাউর হয়েছে। তাকে যদি রাষ্ট্রপতির মতো অলংকারিক কিন্তু মর্যাদাপূর্ণ পদে পাঠিয়ে দেওয়া যায়, তবে দলের বহু কাঙ্ক্ষিত মহাসচিবের পদটি খালি হয়ে যায়। মহাসচিবের মতো পাওয়ারফুল পদ ফাঁকা করে সেখানে সালাউদ্দিন আহমেদকে বসানোর এক সুদূর প্রসারী হিসাব কষা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ এই পদে এলে বিএনপির রাজনীতিতে তারেক রহমানের একক নিয়ন্ত্রণ আরও বেশি মজবুত ও নিষ্কণ্টক হবে। এই একের পর এক বহু চাল দেখে ভারতের গোয়েন্দা সংস্থাও নাকি হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে। তবে সব হিসাব নিকাশ, সব কূটকৌশলকে একপাশে সরিয়ে রেখে আসল বোমাটা ফেটেছে লুৎফুজ্জামান বাবরের নাম সামনে আসার পর। এই একটা নাম শুনলেই নাকি সাউথ ব্লকের কর্তাদের বুকের ভেতর ধক করে ওঠে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো এই মানুষটি ছিলেন তৎকালীন সরকারের সবচেয়ে ক্ষমতাবান চাবিকাঠি। ভারত আর তাদের অনুগত রাজনৈতিক গোষ্ঠীগুলোর কাছে বাবর ছিলেন একেবারে 1 নম্বর গলার কাঁটা। 10 ট্রাক অস্ত্র মামলার পর দিল্লির চোখে তিনি হয়ে ওঠেন সবচেয়ে বড় শত্রু। কিন্তু দিন বদলেছে। তারেক রহমান এখন ভারতের চাপের সামনে নতি স্বীকার না করার যে শক্ত অবস্থান নিয়েছেন, তাতে দলের ভেতরের বাবরের কদর রাতারাতি আকাশ ছুঁয়েছে। এতদিন হয়তো দিল্লির আপত্তির কারণে বা রাজনৈতিক মেরুকরণের ভয়ে বাবরকে কিছুটা সাইড লাইনে রাখা হয়েছিল, কিন্তু এখন তারেক সরকার স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে তারা আর দিল্লির কথায় নাচবে না, বরং বাবরকে বঙ্গভবনে বসিয়ে মোদি প্রশাসনকে এক হাত দেখে নেয়ার মোক্ষম প্রস্তুতি চলছে। কিন্তু হঠাৎ করে বাবরকেই কেন বঙ্গভবনে পাঠানোর এত তোড়জোড়? এর পেছনে লুকিয়ে আছে 2006 সালের সেই ভয়াবহ ইতিহাস। সে সময় বন্দুকের নল উঁচিয়ে আর মাইনাস ফর্মুলার ভয় দেখিয়ে তখনকার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে দিয়ে কিভাবে 111-এর জন্ম দেওয়া হয়েছিল তা তারেক রহমান ভুলে যাননি। তারেক সাহেব ভালো করেই জানেন, বঙ্গভবনের সেই চেয়ারে যদি লুৎফুজ্জামান বাবরের মতো শক্ত রগের আর একগুঁয়ে লোক বসে থাকে, তবে পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা বা বিদেশি পরাশক্তি চক্রান্ত করে আর কোনোদিন দ্বিতীয় 111 ঘটাতে পারবে না। বাবরের তেজ আর দাপটের সামনে দিল্লির সব চাল নিমিষেই ভেস্তে যাবে। এখন পুরো দেশের মানুষ একটা উত্তেজনাকর সাসপেন্সে দিন গুনছে। তারেক রহমান শেষ পর্যন্ত তার ট্রাম্প কার্ড হিসেবে কাকে বঙ্গভবনে পাঠান? তিনি কি মেজর হাফিজের ওপর আস্থা রাখবেন, নাকি মির্জা ফখরুলকে পাঠিয়ে দলের পদ খালি করবেন, নাকি সত্যি ভারতকে এক বড় ধাক্কা দিতে আর ক্ষমতার চক্রান্ত চিরতরে বন্ধ করতে বহুল আলোচিত বস বাবরকেই দেশের 23তম রাষ্ট্রপতি বানিয়ে সবাইকে চমকে দেবেন? এই উত্তরের জন্যই এখন গোটা বাংলাদেশ রাজনীতিপ্রেমী মানুষের চোখ আটকে আছে বঙ্গভবনের ফটকে।